আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা জানবো তোমাদের বিজ্ঞান বইয়ের চতুর্দশ নম্বর অধ্যায়ের পুরো অনুশীলনী সমাধান। এই অনুশীলনীর পৃষ্ঠা হচ্ছে 154 এবং 155, 156 নং পৃষ্ঠা। 154 নং পৃষ্ঠায় রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন। এরপর 155 নং পৃষ্ঠায় রয়েছে দুটি সৃজনশীল প্রশ্ন। এরপর সর্বশেষ 1956 নং পৃষ্ঠায় রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। চলো শিক্ষার্থীরা এই পুরো অনুশীলনীর সমাধান আমরা দেখে আসি। তো দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন। নিচের কোনটি প্রথম স্তরের খাদক? এর উত্তর হচ্ছে শামুক। এরপরে প্রশ্ন, নিচের কোন খাদ্য শৃঙ্খলটি সঠিক? এর উত্তর হচ্ছে ক, ফল, পতঙ্গ, পাখি। এরপরে প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সি এর অন্তর্ভুক্ত? এর উত্তর হচ্ছে ব্যাকটেরিয়া। এরপরে প্রশ্ন, উপরে চকে এর উত্তর হচ্ছে তিনটি, অর্থাৎ গ নম্বর 1, 2 ও 3। শিক্ষার্থীরা এরপরে দেখতে পাচ্ছি সৃজনশীল প্রশ্ন রয়েছে। ক নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্র কাকে বলে? এর উত্তর হচ্ছে যে কোনো একটি পরিবেশের অজীব এবং জীব উপাদান সমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়া, আদান প্রদান ইত্যাদির মাধ্যমে পরিবেশে যে তন্ত্র গড়ে ওঠে তাকে বাস্তুতন্ত্র বলে। এরপরে প্রশ্ন, ছত্রাক বাস্তুতন্ত্রের কি ধরনের উপাদান? ব্যাখ্যা করো। এর উত্তর হচ্ছে ছত্রাক বাস্তুতন্ত্রের একটি জীব উপাদান এবং এটি বিয়োজক হিসেবে কাজ করে থাকে। বিয়োজক বা পচনশীলকারী মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহের উপর ক্রিয়া করে রাসায়নিক বিক্রিয়া ঘটায়। এর ফলে মৃতদেহ বিয়োজিত হয়ে জৈব ও অজৈব উপাদান হিসেবে মাটিতে ও বায়ুতে মিশে যায়। ফলে পরিবেশে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় থাকে। এরপরে প্রশ্ন, ফাহিমের দেখা জীবগুলো দিয়ে একটি খাদ্য শৃঙ্খল তৈরি করে ব্যাখ্যা করো। এর উত্তর হচ্ছে ফাহিমের দেখা জীবগুলো হলো গাছপালা, খরগোশ, হরিণ, বানর, বাঘ ও শূকর। উদ্ভিদ উৎস থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর মধ্যে একে অন্যকে খাওয়ার মাধ্যমে শক্তির যে স্থানান্তর ঘটে তাই খাদ্য শৃঙ্খল। ফাইমের জীবগুলো দিয়ে তৈরি খাদ্য শৃঙ্খল দাঁড়ায়। তো এটা একটা চিত্র, এটা আঁকতে হবে। তারপর লিখতে হবে যে ব্যাখ্যা হিসেবে উপরের খাদ্য শৃঙ্খলটিকে প্রাথমিক উৎপাদক হচ্ছে গাছপালা। গাছপালা তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান সংগ্রহের জন্য সৌরশক্তিকে কাজে লাগায়। সূর্যের আলোর উপস্থিতিতে সবুজ উদ্ভিদ ক্লোরোফিলের সহায়তায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। তৃণভোজী প্রাণী খরগোশ ও হরিণ প্রথম স্তরের খাদক হওয়ায় এরা সরাসরি উৎপাদকের উপর নির্ভরশীল। তৃণভোজী প্রাণী খরগোশ, হরিণ ও বানর মূলত গাছের পাতা, ফল ইত্যাদি খাদ্য হিসেবে গ্রহণ করে, তাই এরা প্রথম স্তরের খাদক। আবার শূকর যেহেতু সর্বভুক, তাই এরা গাছপালা এবং প্রথম স্তরের উভয়কেই খাদ্য হিসেবে গ্রহণ করে। তৃতীয় স্তরের খাদক বাঘ, দ্বিতীয় স্তরের খাদক শূকরের পাশাপাশি প্রথম স্তরের খাদকদের অখাদ্য তালিকা হিসেবে গ্রহণ করে। এভাবে পুষ্টি চাহিদার দিক থেকে সকল জীব সংযুক্ত, ফলে খাদ্য শৃঙ্খল গড়ে ওঠে। এরপরে প্রশ্ন হচ্ছে, প্রাইমের দেহ বা বাস্তুতন্ত্রের পরিবেশে বর্তমানে কি ধরনের প্রভাব পড়বে বিশ্লেষণ করো। এর উত্তর হচ্ছে উদ্দীপকে বর্ণিত বনের গাছপালা কেটে ফেলায় ফলে সেখানকার বাস্তুতন্ত্রের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে এবং জীববৈচিত্র্য হ্রাস পাবে। বাস্তুতন্ত্রের সবুজ উদ্ভিদ হলো একমাত্র উৎপাদক যা সৌরশক্তি ব্যবহার করে খাদ্য তৈরি করে। বনের সকল প্রাণী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাদ্যের উপর এই উদ্ভিদের উপর নির্ভরশীল। কোনো বনে গাছপালা কেটে ফেলা হলে তখন প্রাণীদের খাদ্যের উৎস যেমন বন্ধ হয়, তেমনিভাবে তাদের নিরাপদ আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে বাস্তুতন্ত্রের স্বাভাবিক উপাদানগুলোর মধ্যবর্তী সম্পর্ক ও ব্যাহত হয়। এরপরে প্রশ্ন 2 নম্বর সৃজনশীল একটা চিত্র রয়েছে। প্রশ্ন হচ্ছে ক, জৈব উপাদান কাকে বলে? এর উত্তর হচ্ছে সকল জীবের মৃত ও গলিত দেহাবশেষ হলো জৈব উপাদান। এরপরে প্রশ্ন, সুন্দরী গাছের মূল মাটির উপরে উঠে আসে না কেন? ব্যাখ্যা করো। এর উত্তর হচ্ছে
সুন্দরী গাছ হচ্ছে সুন্দরবন বনাঞ্চল অর্থাৎ ম্যানগ্রোভ বনের উদ্ভিদ। এ বনের মাটি বেশ কর্দমাক্ত, কাজে এর ভিতর দিয়ে সহজে বাতাস চলাচল করতে পারে না। তাই সুন্দরী গাছের মূল মাটির নিচে না গিয়ে তারাবাবু মাটির উপরে উঠে আসে। এরপরে প্রশ্ন হচ্ছে, উপরের শৃঙ্খল টিকিয়ে শক্তি প্রবাহ কিভাবে চলে? ব্যাখ্যা করো। এর উত্তর হচ্ছে, উদ্দীপকের শৃঙ্খলটিকে উৎপাদক প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক ও সর্বোচ্চ স্তরের খাদক এবং বিয়োজক ধাপে ধাপে সাজানো আছে। খাদ্য শৃঙ্খলে উৎপাদক হতে শুরু করে ধাপে ধাপে শক্তি প্রবাহ ঘটে। উদ্দীপকের উৎপাদক হলো ঘাস। ঘাস সৌরশক্তিকে কাজে লাগিয়ে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। এ সময় রাসায়নিক শক্তি উৎপন্ন হয়। প্রথম স্তরের খাদক ঘাস ফড়িং ঘাস হয়। এ সময় ঘাসের অভ্যন্তরস্থ রাসায়নিক শক্তি ঘাসফড়িং এর দেহে জমা হয়। ঘাসফড়িং শ্বসন প্রক্রিয়ায় কিছু পরিমাণ শক্তি বিনষ্ট করে। এভাবে ঘাসফড়িং থেকে ব্যাঙে, ব্যাঙ থেকে সাপে এবং সাপ থেকে বাজ পাখিতে শক্তি প্রবাহিত হয়ে থাকে। এ সময় প্রতি ধাপে শক্তি হ্রাস হতে থাকে। বাজ পাখির মৃত্যুর পর বিয়োজক অবশিষ্ট শক্তি শ্বসন প্রক্রিয়া সম্পূর্ণরূপে বিনষ্ট করে। এভাবে শক্তির প্রবাহটি একমুখীভাবে চলতে থাকে। এরপরে প্রশ্ন হচ্ছে, উদ্দীপককে পুষ্টি প্রবাহের চক্রটি কিরূপভাবে বিশ্লেষণ করো? এর উত্তর হচ্ছে, উদ্দীপককে পুষ্টি প্রবাহের চক্রটি লক্ষ্য করলে দেখা যায় উৎপাদক হলো ঘাস। ঘাস প্রয়োজনীয় পুষ্টি উপাদান সংগ্রহের জন্য সৌরশক্তিকে কাজে ব্যবহার করে। ক্লোরোফিলের সহায়তা শক্তি শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। ঘাস শ্বসনের মাধ্যমে পুষ্টি উপাদান সংগ্রহ করে খাদ্য তৈরির সময় নিজের জন্য কিছু অংশ কাজে লাগিয়ে অবশিষ্ট অংশ দেহের জমা রাখে। ঘাস ফড়িং ঘাস খায় এবং এ পুষ্টি উপাদান গাছ থেকে ঘাস ফড়িংয়ে সরবরাহ করে। পর্যায়ক্রমভাবে ঘাস ফড়িং থেকে ব্যাঙ, ব্যাঙ থেকে সাপ ও সাপ থেকে বাজ পাখিতে পুষ্টি প্রবাহ চলে। চক্রাকার প্রক্রিয়াটির শেষ পর্যায়ে বিভিন্ন অণুজীব, মৃত জীব ও বজ্র পদার্থে মাটিতে জন্মে এবং মাটি হতে জমাকৃত পুষ্টি উপাদান গ্রহণ করে। অর্থাৎ পুষ্টি প্রবাহটি চক্রাকারে পুনরায় উদ্ভিদেই ফিরে আসে। এতে বোঝা যায় যে উদ্দীপকের পুষ্টি প্রবাহটি একটি চক্রাকার প্রবাহ। এরপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন ১, ব্যাকটেরিয়া বাস্তুতন্ত্রের কি ধরনের উপাদান ব্যাখ্যা করো? এর উত্তর হচ্ছে, বাস্তুতন্ত্র জীব ও অজীব উপাদান নিয়ে গঠিত। বাস্তুতন্ত্রের প্রাণহীন সকল উপাদানই অজীব উপাদান এবং পরিবেশের সকল জীবন্ত অংশই বাস্তুতন্ত্রের জীব হিসাবে পরিচিত। ব্যাকটেরিয়া বাস্তুতন্ত্রের জীবা উপাদানের অন্তর্ভুক্ত। এরা বিয়োজক বা পচনশীল নামে পরিচিত। মূলত জীব উপাদান হিসেবে ব্যাকটেরিয়া মৃত উদ্ভিদ ও প্রাণীদেহের উপর ক্রিয়া করে তা জৈব ও অজৈব উপাদান হিসেবে পুনরায় পরিবেশে ফিরিয়ে দেয়। এরপরে প্রশ্ন হচ্ছে, ঘাস ফড়িং কোন স্তরের খাদক ব্যাখ্যা করো? এর উত্তর হচ্ছে, ঘাস ফড়িং বাস্তুতন্ত্রের প্রথম স্তরের খাদক। ঘাস ফড়িং সরাসরি উৎপাদক অর্থাৎ সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে। আর আমরা জানি যারা সরাসরি উদ্ভিদ বুঝি অর্থাৎ উৎপাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে তাদেরকে প্রথম স্তরের খাদক বলে। তাই ঘাস ফড়িং হচ্ছে প্রথম স্তরের খাদকের উদাহরণ। এরপরে প্রশ্ন হচ্ছে, খাদ্য শৃঙ্খলকে খাদ্য জালের ক্ষুদ্রতম একক বলা হয় কেন? ব্যাখ্যা করো। এর উত্তর হচ্ছে, খাদ্য জাল সাধারণত অনেকগুলো খাদ্য শৃঙ্খলের সমন্বয়ে গঠিত। একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি খাদ্য জাল তৈরি করে। যেহেতু অনেকগুলো শৃঙ্খল মিলে একটি জাল তৈরি হয়, তাই ওই সরি প্রতিটি খাদ্য শৃঙ্খলকে ওই খাদ্য জালের ক্ষুদ্রতম একক বলা হয়। তো শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। তোমরা তোমাদের এই বিজ্ঞান বইয়ের আর কোন কোন অধ্যায়ের এভাবে অনুশীলনী সমাধান পেতে চাও, এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও।